বলছে দিনের বেলা তারা দেখা যায় না কেন? ভেবেছিস কোনোদিন? কই মাইকটা নিয়ে বল, একজন বল। সূর্যের আলো কিভাবে মানে কাজ করছে যে কারণে দেখা যাচ্ছে না, একটু বিস্তারিত ভাবে বল। মাইকটা অন কর। এমন কি কারণে একটা ব্যাখ্যা দিয়ে বা উদাহরণ দিয়ে আমাকে বোঝানোর চেষ্টা কর যে কেন দিনের বেলা তারাগুলো দেখা যাচ্ছে না। চেপে ধর ওটা, এটা তো চলছে। বল, দিনের বেলা আমরা তারা দেখতে পাই না কেন? শুধুমাত্র উত্তরটা ঠিক আছে, কিন্তু উত্তরটা একটু ব্যাখ্যা করে বলতে হবে। তারপর সূর্যের আলো আমাদের চোখে পড়ে, তার জন্য তারা দেখা যায় না। সূর্যের আলো চোখে পড়ে তার জন্য? রাত্রে বেলা তোর চোখে ফ্ল্যাশের মানে মোবাইলের ফ্ল্যাশের লাইট মারবো, তাহলে দেখা যাবে কি যাবে না বল? তখন তো আলো পড়বে, যাবে না? এমন কি কারণ যে কারণে দেওকে দে পৃথিবীটা ঘুরছে, তাই তাই সূর্যের আলো ঢাকা পড়ে আছে, তাই তাই সূর্যের আলো ঢাকা পড়ে আছে। তো সূর্যের আলোর জন্য কি দিনের বেলা কোথায় সূর্যের আলো ঢাকা পড়ছে? দিনের বেলা তো সূর্যের আলো থাকছে, রাতের বেলায় ঢাকা পড়ছে। আর কেউ হাসার কিছু নেই, ওর বল চেষ্টা তো করছে, ঠিক আছে, ভেরি গুড। আমি তো চাইছি যে তোরা একটা ধারণা, এই যে আগেই বলেছি যে পৃথিবী সম্বন্ধে তো মানুষের একটা ধারণা আছে, আছে কিনা প্রত্যেকটা মানুষের? ছোটবেলায় আমরা ভাবতাম যে হয়তো সূর্যটাকে কেউ সুইচ চিপে জ্বালাচ্ছে আর সুইচ চিপে বন্ধ করছে, বুঝলি কিনা? ধারণা আছে, তো তোরা তোদেরও ধারণা হবে, তো ধারণাটা বের কর না, বল না যার যেটা মনে হচ্ছে। আর কেউ নেই? বল বল। ভাবিস নি কোনোদিন? অ্যাকচুয়ালি ভাবিস নি কোনোদিন, এটাই বল। পৃথিবীর দুই ভাগ, দিনের বেলা দেখা যাচ্ছে না, কারণ সূর্যের আলো মানে পুরো পৃথিবীকে মিটমিট করছে, মানে দেখা যাচ্ছে না তারা। ঠিক আছে, এবার মন দিয়ে শুন তাহলে। হ্যাঁ, তাহলে কি আমরা ভাববো যে দিনের বেলা তারা লাইটের যে সুইচ সেটা বন্ধ হয়ে যাচ্ছে, ওই জন্য দেখা যাচ্ছে না, আর সন্ধ্যা হচ্ছে আর জুড়ে দিচ্ছে, ওই জন্য দেখা যাচ্ছে? এরকম ব্যাপার আছে কি? কার এরকম ব্যাপার মনে হচ্ছে বল? মনে হচ্ছে না? তাহলে নিশ্চয়ই কারণ আছে কেন দেখা যাচ্ছে না। একটা পরীক্ষার মাধ্যমে জিনিসটা পরীক্ষা করতে পারিস। কি করবি? রাত্রেবেলা একটা চাদর নিবি বা একটা কাগজ নিবি, ছোট পরীক্ষা, ঠিক আছে? কাগজে অনেকগুলো ছোট ছোট ফুটো করবি, ঠিক আছে? ঘরের লাইট অফ করে দিবি, দিয়ে মোবাইলের ফ্ল্যাশ জ্বালাবি, আর ফ্ল্যাশের সামনে কাগজটাকে ধরবি। ওই পার থেকে কি দেখতে পাবি? ওই কাগজের ছিদ্রগুলো দিয়ে আলো দেখতে পাবি, ফ্ল্যাশের আলোটা পাবি কিনা? এবার ওই ওই অবস্থায় কি করবি, হঠাৎ করে রুমের যে লাইট সেটা অন করে দিবি, তখন দেখার চেষ্টা করবি। যাবে কি? যাবে না? কেন কেন যাবে না? ছিদ্রগুলো কি বুঝে গেল? বুঝেনি, ফ্ল্যাশের লাইটও অফ হয়নি, তারপরেও কেন দেখা যাচ্ছে না? কারণ এইটাই যে ওই যে ফ্ল্যাশের আলো যে কাগজের ছোট ছোট ছিদ্র দিয়ে বেরোচ্ছিল, ওর আলোর যে পরিমাণ আর রুমের আলোর যে পরিমাণ, সেটা ওই আলোর থেকে রুমের আলোর পরিমাণটা অনেক বেশি। যে আলো এই সামান্য আলোকে কি করছে? মুছে দিচ্ছে, ঢেকে নিচ্ছে। মুছছে না, ঢেকে নিচ্ছে। আলো আছে, কিন্তু এই আলোটা এত বেশি যে ওটা আর দেখা যাচ্ছে না। এটাই হচ্ছে দিনে রাত্রেও
দেখবি যে রাত্রের তারাগুলো দিনের বেলাও কিন্তু আকাশে যে রাত্রে যেভাবে ছিল সেভাবে আছে, কিন্তু সূর্যের আলোর পরিমাণ এতটা বেশি যে ওই আলোটা আর পৃথিবীতে পৌঁছাচ্ছে না। হুম, হ্যাঁ, উঠে উঠে থাকে মানে কি, উঠেই তো থাকে সব সময়। ডুবা মানে কি, কোথায় ডুববে? মহাশূন্য, মহাশূন্যতে ভেসে বেড়াচ্ছে সব গ্রহ নক্ষত্র। তোরা ডুববে কোথায় আর উঠবে কোথায়? এখানে ডুবা উঠা বলে কিছু নেই, এটা আমাদের ভুল ধারণা, বুঝলি? আমরা বলি সূর্য ডুবে গেল, সূর্য উঠে গেল, তো সূর্য কি সমুদ্রে ডুবে গেল আর সমুদ্রের তল দিয়ে গিয়ে আবার সকালে উঠে গেল, এরকম ব্যাপার হয় কি? না, এখানে ডোবা উঠা বলে কিছু হয় না। যেটা হয় সেটা হলো হয় আড়াল হয়ে যায়, আর না হয় ঢাকা পড়ে যায়। তো তারার আলোগুলো দিনের বেলা কি হয়, সূর্যের আলোতে ঢাকা পড়ে যায় বলতে পারিস। আর দিন রাত্রি কিভাবে হচ্ছে, যে এটা পরে তোদেরকে ভালো করে বুঝাবো। যে একটা ফুটবল আছে ধর, এখানে একটা লাইট জ্বলছে, তো ফুটবলের এই প্রান্তে যারা আছে ওরা আলো পাচ্ছে, কিন্তু এই প্রান্তে যে যারা থাকবে ওরা কি আলো পাবে? পাবে না। ওটাই ঘুরতে ঘুরতে যখন আবার এদিকে চলে আসলো তখন এদিকটা আলোকিত হয়ে গেল, আর এদিকটা ঘুরতে ঘুরতে যখন এদিকে আড়ালে চলে আসলো তখন ওটা অন্ধকার হয়ে গেল। এটাই হয়, আড়াল হয়ে যায়। পৃথিবী ঘুরছে, পৃথিবী, বুঝলি? পৃথিবী দুই ভাবে ঘুরছে, একটা সূর্যের চারিদিকে আর একটা নিজের অক্ষ। নিজের অক্ষের উপরে যেটা ঘুরছে, ঠিক আছে, তার কারণে হচ্ছে দিন রাত্রি। আর সূর্যের চারিদিকে যেটা ঘুরছে তার জন্য হচ্ছে ঋতু পরিবর্তন বা বছর। এখানে সূর্য, এখানে পৃথিবী, তো এখান থেকে পুরো সূর্যের চারিদিকে ঘুরে আসতে এখানে আসতে কি লাগছে? 1 বছর সময় লাগছে, 365 দিন। এটাকে বলা হয় বার্ষিক গতি, বুঝলি? আর ঠিক একই সময় সূর্য আবার এইভাবেও নিজের অক্ষে ঘুরছে। লাট্টু ঘুরিয়েছিস? লাট্টু ঘুরালে অনেক সময় দেখবি যে লাট্টুটা এক জায়গায় দাঁড়িয়ে ঘুরে, আর অনেক সময় দেখবি যে পড়া মাত্র ঘুরছে কিন্তু ও পাক খাচ্ছে। দুই ভাবে ঘুরে, অনেক সময় এক জায়গায় থেমে গিয়ে ঘুরে, অনেক সময়ও এইভাবে পাক খাচ্ছে আর ঘুরছে। তো যেটা মানে নিজে নিজে ঘুরছে ওটা হলো আহ্নিক গতি, মানে ওইভাবে পৃথিবী নিজের অক্ষের উপরে ঘুরছে। আর যেটা ওইভাবে ঘুরতে ঘুরতে যেটা পাক খেয়ে ঘুরছে সেটা হলো পৃথিবীর বার্ষিক গতি, মানে সূর্যের চারিদিকেও ঘুরছে, বুঝলি? আহ্নিক গতির ফলে কি হয়? দিন রাত্রি হয়, আর বার্ষিক গতির ফলে ঋতু পরিবর্তন। এই যে আমরা দেখতে পাই যে গ্রীষ্মকালে গ্রীষ্ম, বর্ষাকালে বর্ষা, এর কারণ কি? শীতকালে শীত, কারণ কি? এই পৃথিবীর বার্ষিক গতির কারণে এগুলো হয়। এগুলো যখন পরে যখন তোদের ওই চ্যাপ্টার আসবে তখন ওগুলো বিস্তারিত ভাবে আমি বুঝাবো। তাহলে দিনের বেলা তারা কেন দেখা যায় না, বুঝতে পারলি কিনা? এবার বলছে তারাগুলো মিটমিট করে কেন? রাত্রেবেলা তারাগুলো মিটমিট করে কেন? আমাদের পৃথিবী চারিদিকে বায়ুমণ্ডল আছে, বুঝলি? আমরা বায়ুমণ্ডলের মধ্যে অবস্থিত। এক বালতি জলের মধ্যে কোনো কিছু ডুবিয়ে দিলে জলের মধ্যে যেমন জিনিসটা থাকবে কিনা, সেরকমই পুরো বায়ুমণ্ডলের ভিতরে আমরা অবস্থিত। আমাদের এই পরিবেশটাকে বায়ুমণ্ডল কি পুরো বেষ্টিত করে রেখেছে, ঘিরে রেখেছে। পৃথিবী থেকে বহু দূরে থাকা তারার আলো যখন এই বায়ুস্তর পেরিয়ে আসে তখন কেঁপে যায়। পৃথিবীর বায়ুস্তরের বাইরে মহাকাশ থেকে তারাদের দেখলে স্থির আলোর বিন্দুর মতোই দেখায়। তো মিটমিট করার কারণে বায়ুমণ্ডলে কি বিভিন্ন গ্যাস, ধূলিকণা রয়েছে, তো আলোটা তো ওগুলোকে ভেদ করে আসছে, তো ওগুলোকে ভেদ করে আসার কারণে কি হচ্ছে, আলোটা কেঁপে যাচ্ছে। সামান্য লাইটের আলোর সামনে যদি কিছু এরকম এরকম করিস তা আলোটাকে কি কাঁপা মনে হবে কিনা, ওইরকমই ওগুলোকে ভেদ করে আসছে। ওই জন্য ওই তারাদের আলোগুলোকে
মিটমিট মনে হচ্ছে, কিন্তু বায়ুমণ্ডল পার করে যদি মহাকাশ থেকে আবার তারাগুলোকে দেখা যায় তাহলে কিন্তু ওরা স্থির ভাবেই জ্বলছে। এবার বলছে তারা চেনার মজা, তারা কিভাবে চিনবো? অমাবস্যার রাতে ছাদে বা খোলা আকাশের নিচে কোথাও মাদুর পেতে বসে পড়ো, ইচ্ছে হলে বন্ধুদের বা বড়দেরও সঙ্গে নিতে পারো। মাথার উপর আকাশ ভরা তারা গুনে শেষ করতে পারবে? পারবি? পারবি না। খালি চোখে মাত্র ৬,০০০-এর মতো তারা দেখা যায়। ভালো করে লক্ষ্য করলে হয়তো সাদা মেঘের মতো আকাশ গঙ্গা ছায়াপথকে দেখতে পাবে। ধ্রুব তারা আর সপ্তর্ষি মণ্ডলকে তো দেখতে পাবে। উত্তর আকাশের উজ্জ্বল তারা ধ্রুব তারা। ধ্রুব তারা কোন দিকে উঠে? দাগ দিয়ে দে, এখান থেকে পেয়ে গেলাম। তাহলে কি ধ্রুব তারা কোন আকাশে উঠে? উত্তর আকাশে উঠে। বা প্রশ্ন হতে পারে যে উত্তর আকাশে যে উজ্জ্বল তারা তার নাম কি? ধ্রুব তারা। বহুকাল ধরে ধ্রুব তারা দেখে রাত্রিবেলা নাবিক ও অভিযাত্রীরা উত্তর দিক ঠিক করত। শীতকাল হলে পরিষ্কার রাতের আকাশে খুব সহজেই চোখে পড়বে কালপুরুষ, কৃত্তিকা অথবা অন্য কোনো নক্ষত্রমণ্ডল। টেলিস্কোপ। টেলিস্কোপ কি? কারো কোনো ধারণা? বলছে টেলিস্কোপ কি? রাতের কালো আকাশে হাজার হাজার তারাকে শুধুই কতগুলো আলোর বিন্দু মনে হয়। তাহলে পৃথিবীতে বসে মানুষ কিভাবে মহাকাশ সম্বন্ধে এত কিছু জানতে পারলো? আকাশ দেখার জন্য ওইদিকে ধ্যান দিবি না এইদিকে ধ্যান দিবি? আকাশ দেখার জন্য কাঁচ লাগানো বিশাল চোঙ, যেটা হলো দূরবীন বা টেলিস্কোপ, এটা দরকার হয়। তাহলে দূরবীন বা টেলিস্কোপ কি? আকাশ দেখার জন্য কাঁচ লাগানো এক প্রকার বিশাল চোঙ, এটাই হলো দূরবীন বা টেলিস্কোপ। তারপরে প্রশ্ন হতে পারে যে টেলিস্কোপের বাংলা অর্থ কি? দূরবীন। প্রতিটা টেলিস্কোপের জন্য তৈরি করতে হয় বিরাট গোলাকার গম্বুজ, যাকে মানমন্দির বলে। মানমন্দির কি? প্রশ্ন। বা মানমন্দির বলতে কি বোঝো? টেলিস্কোপের জন্য যে বিরাট গোলাকার গম্বুজ তৈরি করা হয় তাকেই মানমন্দির বলা হয়। শক্তিশালী টেলিস্কোপের মাধ্যমে 200 কোটি আলোকবর্ষ দূরে তারাও দেখা যায়। এখান থেকে প্রশ্ন, শক্তিশালী টেলিস্কোপের মাধ্যমে কত দূরের তারা দেখা যায়? 200 কোটি আলোকবর্ষ দূরের। তারপরে বলছে সৌরজগৎ বা সৌর পরিবার। পরিবার মানে বুঝেছিস? আমরা বাড়িতে যেমন বাবা মা দাদু দিদা কাকু কাকি ভাই বোন পিসি আত্মীয়, মানে যতজন একটা বাড়িতে থাকে সবাই মিলে তো একটা পরিবার হয়। ওরকম বলা হচ্ছে সৌরজগৎ বা সৌর পরিবার। তো এরকম সূর্যেরও পরিবার আছে। যেমন আমাদের পরিবারের মধ্যে হয় দাদু বা বাবা কি কর্তা থাকে, পরিবারের হেড। সেরকমই সৌর পরিবারের হেড ধরা যেতে পারে সূর্য, ওই জন্য বলা হচ্ছে সৌর পরিবার। আকাশগঙ্গার লক্ষ কোটি তারার মধ্যে একটি মাঝারি হলুদ তারা হলো সূর্য। সূর্যের আলো কিরকম? হলুদ। প্রায় 460 কোটি বছর আগে মহাশূন্যে ভাসমান ধূলিকণা, হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের বিশাল মেঘ সংকুচিত হয়ে জমাট বেঁধে তৈরি হয় সূর্য। সূর্য কিভাবে তৈরি হয়? প্রায় 460 কোটি বছর আগে মহাশূন্যে ভাসমান ধূলিকণা, হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের বিশাল মেঘ সংকুচিত হয়ে, সংকুচিত মানে বুঝলি? জমাট মানে সংকুচিত। ওই রাবারের বলগুলো দেখেছিস? কোন রাবারের বল এগুলো চাপলে ছোট হয়ে যায়, ঠিক আছে? তো যখন ওই বলগুলোকে ধর হাতে নিয়ে চাপলি তখন ওটা কি হচ্ছে? সংকুচিত হচ্ছে, মানে ছোট হচ্ছে। আর প্রসারিত মানে খুলে যাওয়া, ঠিক আছে? তো ওই রকমই আসছি, চলো।
ওরকমই মহাশূন্যে যে ধূলিকণা, হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাস, ওগুলো ওইভাবে জমাট বেঁধে সংকুচিত হয়ে সূর্যটা তৈরি হয়েছে। দাগ দিয়েছিস? সদ্য জন্মানো নক্ষত্রে মহাকর্ষের কারণে পরমাণু পরমাণুতে ধাক্কা লেগে প্রচন্ড তাপ আর শক্তি তৈরি হয়। এর ফলে জ্বলন্ত আগুনের গোলার মতো সূর্য থেকে আলো উত্তাপ ছড়িয়ে পড়তে থাকে। এখান থেকে প্রশ্ন হতে পারে যে সূর্য কিভাবে একটা জ্বলন্ত অগ্নিপিণ্ডতে পরিণত হলো, বুঝলি? তাহলে কি হবে? নক্ষত্রে মহাকর্ষের কারণে পরমাণু পরমাণুতে ধাক্কা লেগে প্রচন্ড তাপ আর শক্তি তৈরি হয়। এর ফলে সূর্যটি জ্বলন্ত আগুনে পরিণত হয়। বুঝলি কিনা? অবশিষ্ট ধূলিকণা গ্যাস সূর্যের আকর্ষণে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করতে থাকে। লক্ষ লক্ষ বছর ধরে এই ধুলোর মেঘ থেকে তৈরি হয় পৃথিবী ও অন্যান্য গ্রহ উপগ্রহ। তাহলে পৃথিবী আর অন্যান্য গ্রহ উপগ্রহ কিভাবে সৃষ্টি হয়? লক্ষ লক্ষ বছর ধরে ধুলোর মেঘ থেকে সৃষ্টি হয় পৃথিবী ও অন্য গ্রহ উপগ্রহ। এই সব কিছু নিয়েই সৃষ্টি হয় সৌর পরিবার বা সৌর জগৎ। তাহলে বড় প্রশ্ন যদি হয়ে যায় যে সৌর পরিবার বা সৌর জগৎ কিভাবে তৈরি হয়, তাহলে মোটামুটি করে কেটে কুটে এখানে যতগুলো প্রশ্নের জন্য দাগ দেওয়ালাম সবগুলোকে সাজিয়ে লিখে দিতে হবে, ঠিক আছে? যার কেন্দ্রে অবস্থান করেছে স্বয়ং সূর্য, সূর্যকে ঘিরে গ্রহ উপগ্রহ গ্রহাণুপুঞ্জ প্রভৃতি প্রদক্ষিণ করছে বলে একে হেড ধরা হচ্ছে এবং ওর নাম অনুসারে বলা হচ্ছে সৌর পরিবার বা সৌর জগৎ। বুঝলি? তোরা এখানে যে ছবিটা রয়েছে এই ছবিটা বানিয়ে আনবি, বুঝলি? এখান থেকে এখানে গ্রহগুলোর নাম রয়েছে, তো কোন গ্রহটা সবচেয়ে কাছে রয়েছে, কোনটা কত নম্বরে রয়েছে, এই ধারণাটা পাবি এবং মহাকাশ সম্বন্ধে তোদের অনেকটা ধারণা আসবে। এই ছবিটা এঁকে নিয়ে আসবি, যে যেমন ভাবে পারবি। হ্যাঁ, এঁকে নিয়ে আসবি, হ্যাঁ, নাম দিয়ে। বুঝলি? সৌরজগৎ বা সৌর পরিবারের যে চিত্র সেটা এঁকে আনবি। বললাম তো যে যতটা যেমন ভাবে পারবি করে আনবি। আমি এতেও নাম্বার দিব, এতেও নাম্বার দিব, পুরস্কার থাকবে। চাপ নিচ্ছিস কেন? তোদের টাকা তোদেরকে দিব, নিয়ে নাও কত পুরস্কার নেবে। বুঝলি? প্রত্যেকটা পরীক্ষাতে পুরস্কার থাকবে, প্রত্যেকটা অ্যাক্টিভিটিতে যেগুলো ইন্টারেস্টিং কিছু থাকবে ওগুলোতে পুরস্কার থাকবে। এটা তো নাম্বার থাকবে, যে সবচেয়ে ভালো আঁকতে পারবি তার জন্য পুরস্কার থাকবে। বুঝলি? ক্লাস টেস্টে তো থাকবে পরে। এবার নিচে দেখ না, শুধুমাত্র এটা সৌরজগৎ বা সৌর পরিবারের যে চিত্র সেটা। তারপরে দেখ বলছে ছবি দেখে লিখে ফেলো। কয়েকটা প্রশ্ন আছে, প্রশ্ন উত্তরটি করে নিবি। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি? তাহলে সবচেয়ে কাছে কে রয়েছে? সবচেয়ে বড় কোন গ্রহটাকে মনে হচ্ছে? বৃহস্পতি। দূরত্বের বিচারে আমাদের পৃথিবী কত নম্বরে আছে? 3 নম্বরে রয়েছে। আমরা যা ঠিকভাবে আঁকতে পারি না, সৌরজগতের ঠিক ছবি আঁকা যায় না। সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। বৃহস্পতির মধ্যে ঢুকে যেতে পারে 1300 পৃথিবী। তাহলে কি করে এই ছবিতে সূর্য, বৃহস্পতি আর পৃথিবীকে একসাথে দেখানো যাবে? সৌরজগতের যে ছবি আঁকা হয় তা শুধুমাত্র ধারণা অনুসারেই আঁকা হয়। এটা সত্যি কথা যে সূর্যের যে আকৃতি তার থেকে বৃহস্পতি ঢুকে যাবে, মানে বৃহস্পতি যেটা আকৃতি তার মধ্যে সূর্য ঢুকে যাবে, ঠিক আছে? কিন্তু তাও দেখ যে পৃথিবী থেকে সূর্যকে বড় দেখাচ্ছে, বৃহস্পতিকে ছোট দেখাচ্ছে। আবার সূর্যের যে আকৃতি তার মধ্যে 1300 পৃথিবী ঢুকে যাবে। না,
এখানে একটু ভুল বললাম, মানে বৃহস্পতি যেটা আকৃতি, তো বৃহস্পতি এত বড় যে বৃহস্পতির মধ্যে 1300টা পৃথিবী ঢুকে যাবে, মানে বৃহস্পতির তুলনায় পৃথিবী এত ছোট। কিন্তু ছবি অনুসারে দেখ একটু ছোট বড় বোঝানো হয়েছে, তো এটা ধারণার জন্য, এটা বোঝার জন্য, কিন্তু এটা কিন্তু আসলেও একটা পারফেক্ট ছবি না। তো তোরা যেভাবে পারবি সেভাবেই করে আনবি। আর এখানে অবধি তোদের পড়া থাকলো।